তপ্ত সরোবরে লিখেছেন তেজস্মিতা মুর্তুজা। পর্ব সংখ্যা ৭। ফজরের নামাজ আদায় করে একটু ঘুমিয়েছে দিজা। বেলা ৯টার দিকে বালিশের পাশে থাকা ফোনটা ভাইব্রেট হচ্ছে, সাথে বিকট আওয়াজ। বিরক্ত হয়ে ফোন কানে তুলে নিল দিজা। দিনকাল কেমন যাচ্ছে শালি সাহেবা? দিজা অস্পষ্ট উচ্চারণ করলো, ইরফান ভাইয়া। ইরফান ভাইয়া, এখনো উঠোনি ঘুম থেকে? বেশি সুখে মানুষের ঘুম বাড়ে নাকি? দিজা উঠে বসলো, এবার ঠোঁট বাঁকিয়ে হাসলো। বেশি সুখ? ইরফান বলল, বুঝলে শালি সাহেবা, কাহিনীতে টুইস্ট আসছে। কথাটা বুঝতে পারলো না দিজা। মানে? সাত সকালে কিসের টুইস্ট দিতে ঘুম ভাঙাইলেন ভাই আপনি? জীবনে এমনিতেও কি প্যাচের অভাব পড়লো নাকি? একটু তাচ্ছিল্য করে বলল কথাটা দিজা। গতকাল ফারজাদ ওয়াহিদকে তোমার মতামত জানার জন্য বলেছে। দিজা অবাক হলো। ফারজাদ? ফারজাদ এটাও বলেছে তুমি তাকে ভালোবাসো? বিয়ে ভাঙার চেষ্টা বলেই মনে হচ্ছে। আশ্চর্য, তা বলার তার এমন কিসের দরকার পড়লো? এরকম ইতর লোক আমি দুটো দেখিনি। চাচ্ছেটা কিসে? উহু, ওই ইতরকেই দিল দিয়ে বসে আছো, এটা ভুলে যাওয়া যাবে না। হাসলো ইরফান। দিজা যেন গম্ভীর গলায় বলার চেষ্টা করলো, সেসব পুরনো কথা। ইরফান হেসে ফেললো। বাপরে, দুদিনের কথা পুরনো হয়ে যায় তোমার কাছে? তুমি তো খুব অ্যাডভান্স দিজা। মজা নিচ্ছেন? নিচ্ছি অল্প একটু। শোনো, এখন কথা হচ্ছে, এতে যা বুঝলাম তা হলো ফারজাদ বাবু বোধহয় সন্তুষ্ট না তোমার বিয়েতে, বুঝলে? দিজা তাচ্ছিল্য হাসলো। তাই আপনি ভাই, আপনি খুব বোকা, অন্তত ওই মানুষটাকে জানার ক্ষেত্রে। এই তো দুদিন আগেও বিয়ের শুভেচ্ছা জানিয়ে আমায় আমায় এখন আবার বলবেন? তাহলে কাল কেন ওয়াহিদকে এমন বলেছে? সে খুব ন্যায়পরায়ণ লোক তো। সেদিন জানতে পারলো আমার মত ছিল না বিয়েতে, তাই একটু ইনসাফ দেখাতে গিয়েছিল। সে আবার কোনো মেয়ের সাথে অবিচার দেখতে পারেন না। এসব নিয়ে ভাববেন না, তাকে চেনায় এরকম ভুল আমিও করেছি আগে বহুবার। আরো দু চারটে কথা বলে ফোন রাখতো দিজা। ফারজাদ ফারজাদ কি চাইছে? সে যা ভাবতে চাইছে তা ভাবতেই নিজের ভাবনার উপর উপহাস করে হেসে উঠল। নিজেকে বিদ্রূপ করলো দিজা। তুই খুব কাল্পনিক, তবে কল্পনাও একটা সীমার মধ্যেই বন্ধ রাখা দরকার। এসব বোকা ভাবার ফুরসত দিতে নেই মস্তিষ্কে। আর যেখানে লোকটা ত্যাগের তালিকাভুক্ত হয়ে পড়েছে। একদিন কেটে গেছে মাঝে। আজ মঙ্গলবার। আজাদ সাহেব খেতে বসেছেন। সকাল 8:30টার মতো বাজছে। আড়তের উদ্দেশ্যে বেরিয়ে যাবেন তিনি। ফারজাদ নেমে এলো সিঁড়ি বেয়ে। পরনে তার 3/4 প্যান্ট, একটা টি শার্ট। এলোমেলো চুলে আলু থাবু বেশ। চুলে হাত চালাতে চালাতে এসে বসলো একটা চেয়ারে। উপস্থিত 4 জোড়া চোখ বিস্ময়। এ সময়ে না ফারজাদের ঘুম ভাঙে, আর ভাঙলেও তার খেতে দেরি হয়। একটু কি মানুষ হইতেছিস দিন দিন? আজাদ সাহেবের কথায় এক অবাঞ্ছিত জবাব দিল ফারজাদ। না তো। তেমন কিছু না আম্মা, এক কাপ কফি টফি দেন। ফিরোজাকে উদ্দেশ্য করে বলল, আম্মার ঘর থেকে টোস্ট বিস্কুট এনে দে যা। আফসানা বেগম কফি নিয়ে এলেন। ফিরোজা টোস্ট এনে রাখলো টেবিলের ওপর। ফারজাদ গোটা প্যাকেটটা নিয়ে বসলো। একটা বিস্কুট কফিতে ভিজিয়ে ধরে বলল, আম্মা, আমার এখন বিয়ে করে নেওয়া উচিত না? অবাক হওয়ার সাথে সাথে সকলে লুকানো খুশি আর অকপট রাগ নিয়ে তাকালো ফারজাদের দিকে। আজাদ সাহেব বললেন, সেই সুমতি তোর হইলে তো? ধরুন হয়েছে। ফারহানা বেগম উত্তেজনা চেপে বললেন, তাহলে মেয়ে দেখবো বাপ? এজন্যই আসছিস এবার? বাদর, আগে বললেই তো আমি দুদিন আগে থেকে দেখা শুরু করতাম। আর রিল্যাক্স আম্মা, আপনাদের খাটুনি খাটতে হবে না। মেয়ে আছে। মেয়ে দেখার পরেই পাকা বিয়ের পোকা খোঁচাচ্ছে টুকটাক ভেতরে। মাগরিবের নামাজ পড়লো দিজা। অনেকক্ষণ বসে রইল জায়নামাজে। কি চলছে জীবনে তার? কোন দিক অভিমুখে বয়ে চলছে জীবন তরী? কত জটিল হয়ে উঠেছে পারিপার্শ্বিক অবস্থা। দিজার আজকাল মনে হয় সবচেয়ে অসহায় আর কঠিন মেনে নেওয়া হলো নিজের ইচ্ছা ও অপছন্দের বিরুদ্ধে কাউকে নিজের জীবন সঙ্গী হিসেবে মেনে নেওয়াটা। যাকে কোনোদিন চাওয়া হয়নি, জীবনে কখনো স্বপ্ন দেখা হয়নি, তাকে ঘিরে মায়া মমতার শক্ত পিছুটা নেই, যার প্রতি মুগ্ধ হওয়া হয়নি, যাকে প্রার্থনা চাওয়া হয়নি, সেরকম এক অপরিচিত নামে জীবনটা সঁপে দেওয়াটা এত নিষ্ঠুর অনুভূতির জন্ম দিচ্ছে ভেতরে। মনে কেউ না থাকলেও অবশ্যই কাউকে জায়গা দেওয়ার চেষ্টা করা যায়।
জায়গা হয়েও যায়, অথচ অন্য কাউকে পুষে রেখে আরেকজনের নামে সাথে জুড়ে যাওয়ার মতো এই সংকটময় দিন কেন এলো আমার জীবনে? এত কঠোরতার খেয়াল মত্ত হয়েছে জীবন তার সাথে। দিজা পারবে মেনে নিতে, তবে ভালো থাকতে পারার উপায় কি? ফোনটা বেজে উঠল। দিজা উঠল না, একাধারে বাজছে দুবার তিনবার। বিরক্ত হয়ে চোখ মুখ মুছে উঠে ফোনটা হাতে নিল। ফারজাদের কল। দিজা বিস্মিত হলো বটে, তার চেয়ে জোরালো ভাবে বুকের ভেতরে সূচালো এক যন্ত্রণা নাড়াচাড়া দিয়ে উঠল। সামলালো নিজেকে, বহু দুর্বলতা দেখিয়েছে সে। কল রিসিভ করছিস না কেন? কৈফিয়ত চাচ্ছেন? প্রশ্নই ওঠে না। আমি কেন তোর কাছে কৈফিয়ত চাইবো? 4বার কল দিয়েছি, লাইন ব্যস্ত ছিল। দিজা হতাশ শ্বাস ফেললো, বলল, কেন কল করেছেন? তোর বাপ কোথায়? বাজারে গেছে। কেন ফুপু? দিজার অস্থির লাগছে এই লোকের সঙ্গে কথা বলতে, কেমন যেন বুক ভার হয়ে উঠেছে, তাই অস্বস্তি ঘিরে ধরেছে বুক। আস্তে করে বলল, বাড়িতে। মুহূর্তের মাঝে কল কেটে গেল। দিজা কপাল কুঁচিয়ে তাকালো ফোনের দিকে। আশ্চর্য লোকটা, আব্বু আম্মুর খোঁজ নিতে কল করেছিল কেবল। কেন? দিজা ফোন রেখে বাথরুমে গেল ফ্রেশ হতে। চোখে মুখে পানি দিয়ে বেরিয়ে গামছা খুঁজলো, পেল না। রুম থেকে বেরিয়ে ডাইনিং রুমে আসলো। দরজায় করাঘাত পড়ছে। দাদি দরজা খুলে দিয়েছে। ফারজাদ ঢুকলো ভেতরে। বুকটা ধুক করে উঠল। এই লোক এখানে কেন এসেছে? আশ্চর্য, তাহলে কি বাড়ির আশেপাশেই ছিল? কিন্তু এসেছেটা কেন? ফারজাদ এগিয়ে আসতে আসতে দিজার শুকনো মুখটার দিকে তাকালো। দিজাও তাকিয়ে রয়। মস্তিষ্ক চোখ সরাবার নির্দেশ দিলেও যেন চোখ আজও নিজেকে বড় নির্লজ্জ প্রমাণ করলো। মানল না সেই নির্দেশ, তাকিয়েই রইল লম্বাটে মানুষটার দিকে, চোখ উঁচিয়ে। দিজার দিকে তাকিয়ে থেকেই গলা বাড়িয়ে ডাকলো, ফারজাদ ফুপু। দিলরুবা বেগম দৌড়ে এলেন রান্নাঘর থেকে, বিস্মিত ও আতঙ্কিত চোখে দৃষ্টি তার। ফারজাদ হাসল মৃদু। ভয় পাচ্ছ নাকি ফুপু? দিলরুবা বেগম আস্তে করে ঘাড় নেড়ে না বোঝালেন। যে যাই বলুক, এই খিটখিটে ফারজাদকে তিনি খুব ভালোবাসেন। কেন বাসেন জানেন না, তবে কেন জানি মনে হয় এই ছেলেটাকে ভালো না বেসে থাকা যায় না, একে এড়িয়ে যাওয়া যায় না। এটা গোপন হলেও মানতে হবে। কেমন করে যেন তাকিয়ে রইলেন ফারজাদের দিকে। ফারজাদ হেলে দুলে গিয়ে এগিয়ে গেল একটু, ফুপুর চোখে চোখ রেখে বলল, যদি অনুমতি দাও, দিজার সাথে একটু কথা বলবো। একটু থেমে একটা শ্বাস নিয়ে বলল, ভয় পেও না ফুপা। ফুপা আসলে হ্যান্ডেল করে নেব আমি, আর আসবো না কখনো বোধ হয়। হতে পারে শেষবার কথা বলবো আজ। হয় শেষবার, নয়তো শুরু। ফারজাদের কণ্ঠে কিছু ছিল যাতে অজান্তেই গাটা শিউরে উঠল দিজার। কি কথা বলবে মানুষটা? চোখটা ফিরিয়ে নিল। বুকটা অপ্রত্যাশিত কোনো আতঙ্কে দুম মুচড়ে মুচড়ে উঠছে খুব। পেটের ভেতরে পাক জড়িয়ে আসছে খুব, অস্বস্তি আর বুক ধড়ফড় করছে কেন জানি। ফারজাদ হেঁটে গিয়ে দিজার ঘরের সাথে লাগোয়া ছোট বারান্দায় দাঁড়ালো। দিজা কি করবে ঠিক বুঝে আসছে না তার। এত বাজেভাবে বুক কাঁপছে কেন? কি মুশকিল? গা ঝিমঝিমে অনুভূতি হচ্ছে। শরীরটা কেমন অদ্ভুত শিহরণে উত্তেজিত হয়ে উঠছে। ফারজাদের সামনে গিয়ে দাঁড়াতে ইচ্ছে করছে না। দুটো গভীর শ্বাস ফেললো, নিজেকে ধাতস্থ করলো। আম্মুর দিকে একবার তাকিয়ে ঘুরে হাঁটা লাগালো বারান্দার দিকে। লোকটা বারবার আসছে বুকের জ্বালা বাড়াতে, বারবার এসে দাঁড়িয়ে যাচ্ছে দুর্বল ক্ষীণ অনুভূতিতে ভেঙে পড়া দিজার খুব কাছে। শুধু আমি বলবো, তুই শুনবি, কোনো উত্তর দিবে না। অল্প কিছুক্ষণ সময় দে শুধু। দিজার বুকের আলোড়ন টের পাচ্ছে না এই লোক। কেন জানি তাকাতে ইচ্ছে করলো না ফারজাদের দিকে। চাপা এক ক্ষোভ ঘিরে ধরেছে ক্রমশ ক্রমশ। বাসের দুটো টিকিট কেটেছি আগামীকাল সন্ধ্যার। এবার আর কেন জানি একা ঢাকা ফিরতে ইচ্ছে করছে না। কি মনে করে যেন দুটো টিকিট কেটে ফেললাম। শুধু শুধু একটা টিকিট গচ্ছা যাবে। আমার তো সিট একটা হলেই চলে। বাড়িতে বললাম বিয়ে করব ভাবছি, সায় দিল। কিন্তু যখন তোর নাম বললাম, বলেছে হাবিবের মেয়েকে নিয়ে ওই বাড়িতে ঢোকার অধিকার রাখি না আমি। তোর বাপ ফোন করে আমার পরিবারের ভালো মতো কিস্তি ঝেড়েছে। তোর বাপের ক্ষোভ আমার পরিবার নিয়ে। আমার নিয়ে এত ফাটে কেন, মাথায় ঢোকে না। বহুত কথা শুনিয়েছে তোর বাপ, আমার নাকি জন্মের দোষ ছিল, এজন্য আমি কুলাঙ্গার আর অভিশপ্ত। ভালো শুভ যে কোনো কাজে বাধা হয়ে দাঁড়াই। যেমন তোর বিয়েতে বাধা হয়েছিলাম, তোর শুভ বিয়েতে তোর মনের অবস্থার জন্য যে বাধা সৃষ্টি হয়েছিল তার জিম্মাদার আমি।
অবশ্যই ভুল বলেনি তোর বাপ, একনাগাড়ে বলে গেল কথাগুলো ফারজাদ। দিজা যে বিস্ফোরিত চোখে তাকিয়ে আছে তার দিকে, সেদিকে তার সমীহ নেই বিশেষ। এবার যেন দিজার ভেতরে জ্বলন্ত আগুনটুকু বেরিয়ে এলো শব্দ করে। কি ভাবেন আপনারা আমাকে? ঘরের আসবাব যেখানে যেখানে যেভাবে রেখে দেবেন দাঁড়িয়ে থাকবো চিরকাল? ইচ্ছে মতো জায়গা পরিবর্তন করবেন, রং লাগাবেন, ডিজাইন করবেন মন মতো? আমি জড় পদার্থ? আচ্ছা, আমি বাচ্চা ছেলের হাতের খেলনা? যখন তখন বাপ মা আপনি খেলছেন, মন ভরলে ছুঁড়ে ফেলছেন, আমি পড়ে থাকছি যেখানে সেখানে। কান্নার তোড়ের সঙ্গে গর্জে উঠল দিজা, কান্না ভেজা কণ্ঠস্বর ছাপিয়ে বেজে উঠল দিজার ঝাঁঝালো গলাটা। দিলরুবা বেগম ভেতরে দিজার ঘরে এসে দাঁড়ালো। ততক্ষণে দিজাও চিৎকার করতে করতে এসে ঘরে দাঁড়িয়েছে। ফারজা ফারজাদ শান্ত পায়ে হেঁটে এসে বসলো দিজার বিছানায়। দিলরুবা বেগম হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে আছেন, তার চোখের মুখে নিদারুণ হতাশা, কেমন বিবর্ণ মুখের ভাব নেতিয়ে গেছে আজ এক মেয়ের মায়ের। ফারজাদ খুব বেশি সময় নিল না, প্রশ্ন করলো, আমি খুব খারাপ তাই না ফুপু? আমি কখনো অস্বীকার করিনি এ কথা। তবে আমি ঠিক কেমন ধরনের খারাপ তা নিয়ে আমার কোনো ধারণা নেই। প্রায় লোকেই বলে আমি মানুষ না, আমার শরীরে মানুষের চামড়া নেই। এটাও মানতে চাই আমি, কিন্তু যুক্তির কাছে হেরে যাই। সকলে শুনেছে কথাটা, মানুষ মাত্রই স্বার্থপর, সেখানে আমি মাত্রার অতিরিক্ত স্বার্থপর হিসেবে, কিন্তু আমি অতি মানুষ। সে চামড়ার সে চামড়া এখন মানুষেরই নাই থাক। শ্রুতানুসারে আমি কিন্তু সকলের চেয়ে বেশি মানুষ, কারণ আমি সকলের চেয়ে বহুত গুণে বেশি স্বার্থপর। একটু থামলো ফারজাদ, যা অপলক তাকিয়ে আছে ফারজাদের দিকে। ওই অদ্ভুত ভাবাবেগে পূর্ণ মুখটায় কিছু খোঁজার বা বোঝার চেষ্টা করছে সে। ফারজাদ বলল, ফুপু, একটা আবদার রাখবেন আমার? আবদারটাও করছি আমার স্বার্থের খাতিরেই। নয়তো তুমি জানো ফারজাদ আবদার করে না কখনো কারো কাছে। তার নিজের কাছেও কোনো আবদার নেই, কারণ সে নিজের আবদার পূরণ করতে ব্যর্থ, অসফল, ধ্বংসপ্রাপ্ত, ক্ষয়ে যাওয়া এক সত্তা। থামলো একটু, দুটো দম নিয়ে হুট করে বলল, দিজাকে দেবে ফুপু? ওকে আমি রেখে দেব আমার কাছে। খুব অভিযোগ জমেছে তোমার মেয়ের আমার প্রতি। সে তো সকলেরই আছে, তবে ওটা আমার খুব ডিস্টার্ব করছে আজ কদিন। নিজের থেকে নিজের খুব ডিস্ট্রাক্ট হয়ে যাচ্ছি। ইটস রিয়েলি সো ইরিটেটিং। খুব জ্বালাচ্ছে আমায়, শান্তি দরকার একটু। জাস্ট আই নিড ব্যাডলি কাম ডাউন। আমি জীবনে এইরকম ভাবে কখনো অস্থির হইনি। অথচ সব শান্ত ভাব কেটে গিয়ে কেমন একটা ছটফটে ভাব বিরাজ করছে আমার ভেতরে। পরে আবিষ্কার করলাম তোমার মেয়ের নজর লেগেছে আমার ওপর। জিজ্ঞেস করো 5 ওয়াক্ত নামাজে কতগুলো করে অভিশাপ দম বন্ধ করে আমার ওপর অভিশাপ দম করে আমার ওপর। ওর এসব জ্বালার প্রতি মুহূর্তে খুব ডিস্টার্ব আমি। এই জ্বালা থামাতে তোমার মেয়েকে লাগবে আমার। দরজা ধাক্কা পড়লো। দিলরুবা বেগম ফ্যাকাশে মুখে দরজার দিকে ফিরে তাকালেন। তার চেহারা আতঙ্ক, অজানা, আশঙ্কাজনক ভীতি। ক্রমেই ধাক্কা কঠিন হয়ে উঠেছে দরজার ওপারে। ফারজাদ কিছু একটা আন্দাজ করলো, ধাক্কা হয়তো দেওয়া মানুষটাকে, এবং এমন খেপা ধাক্কার কারণকে। ফুপুকে চোখে আশ্বাস দিয়ে ইশারা করলো দরজা খুলে দিতে। দিলরুবা বেগমের পায়ে আড়ষ্টতা ফারজাদের হতাশ শ্বাস ফেলে উঠে দাঁড়ালো। ফুপুর পেছনে পেছনে এগিয়ে এলো। দরজা খুলতেই ক্রোধের পাগল পাড়া হয়ে ভেতরে এলেন হাবিব সাহেব। পাগলের মতো খেপাস্বরে চিৎকার করে উঠলেন, তোর ভাইয়ের ছেলে ওই হারামজাদা বিয়ে ভাঙছে। নজর এলো ফারজাদ। হুট করে থেমে গেলেন তিনি, কিংকর্তব্য বিমূঢ় চোখে তাকিয়ে রইল ক্ষণকাল, যেন নিজের প্রতিক্রিয়া ভুলে গেছেন তিনি। কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম, চোখ জোড়া, থমকানো দৃষ্টি, হতবুদ্ধি চেহারায় কয়েক মুহূর্ত চেয়ে হঠাৎই যেন হুঁশে এলেন তিনি। পাগলা জন্তুর মতো তেড়ে এলেন ফারজাদের দিকে, থাবা দিয়ে চেপে ধরলেন ফারজাদের কলারটা। অশ্রাব্য ভাষায় বকে উঠলেন ফারজাদকে, শেষ পর্যন্ত বিয়ে ভাঙছিস? আমার মান ইজ্জত মাঠে মাঠে করে ছাড়ছিস হারামজাদা। বাজারে গেছি গায়ে হলুদের কেনাকাটায়, তখন কল আসছে ওরা মেয়ে নিবে না। মেয়ের অন্যখানে সম্পর্কের গোষ্ঠীর
আমার মুখ কোথায়? সশব্দে একটা থাপ্পড় পড়ল ফারজাদের গালে। ফারজাদ শান্ত ভঙ্গিমায় হাবিব সাহেবের হাতের মুঠো থেকে কলার ছাড়ানোর চেষ্টা করলো। যা না তা বলে অপমান করার সুযোগ পাইছে লোক আমারে। তোর আর ওই এ কথা বলেই তিনি ডাইনিং রুমের দরজা থেকে একটা জুবুথুবু হয়ে এক কোণে জুবুথুবু বিষণ্ণ মুখে দাঁড়িয়ে থাকা দিজার দিকে। ফারজাদ এসে দাঁড়ালো সামনে। একটা ধাক্কা দিয়ে পিছিয়ে দিল হাবিব সাহেবকে একটু। লম্বা ফারজাদের উচ্চতর, খানিক নিচে পড়ে আছে হাবিব সাহেব। প্রশস্ত কাষ্ঠল বুকটা সামনে মেলে আছে ফারজাদের। হাবিব সাহেব ফুঁসছেন রাগে। ওকে পাশ কাটিয়ে মেয়ের দিকে এগোতে অগ্রসর হলেন তিনি। সামনে বাধা হলো ফারজাদ। দুঃসাহস দেখাবেন না ফুপা। দিজা মেয়ে আপনার। জোর করে কিছু চাপিয়ে দেওয়া তা বা তার ইচ্ছার বিরুদ্ধে জীবনের ভবিষ্যৎ নির্ধারণ করাকে আমি পিতৃত্ব মনে করে আপনি করাকে যদি আপনি পিতৃত্ব মনে করেন তাহলে আপনার মতো মূর্খ বাপকে আমি বলছি মেয়ের বাপ হওয়ার যোগ্যতা আপনার নেই। মনে রাখা উচিত আপনার সমাজে সম্মান জন্ম দেননি আপনি, দিয়েছিলেন একটা মেয়ের জন্ম যার ভরণ পোষণ ভালো মন্দ তাকে খুশি রাখার দায়িত্ব তার ইচ্ছের দাম পিতৃস্নেহের জেরে সবকিছুকে দূরে ঠেলে আর ভালো লাগার মূল্য সর্বোচ্চ দেওয়া। বাপের কাছে কিভাবে মেয়ের খুশি চেয়ে সমাজের সম্মান, মানুষের কথা আর নিজের ক্ষোভ আগে আসতে পারে আমার মাথায় ঢোকে না। নিজেকে হুদাই সম্মানী ব্যক্তি দাবি করবেন না। আপনি শুধুই একটা স্বার্থপর আর দাম্ভিক মূর্খ লোক, যার নিজের মেয়ের বিবর্ণ মুখের সমাজের সম্মান জন্ম দেননি আপনি, দিয়েছিলেন একটি মেয়ের জন্ম যার ভরণ পোষণ ভালো মন্দ তাকে খুশি রাখার দায়িত্ব তার ইচ্ছের দাম প্রীতি স্নেহের জোরে সবকিছু দূরে ঠেলে তার ভালো লাগার মূল্য সর্বোচ্চ দেওয়া। বাপের কাছে কিভাবে মেয়ের খুশির চেয়ে সমাজের সম্মান, মানুষের কথা, নিজের ক্ষোভ আগে আসতে পারে আমার মাথায় ঢোকে না। নিজের ক্ষুধাই সম্মানী ব্যক্তি হিসেবে দাবি করবেন না। আপনি শুধু একটা স্বার্থপর আর দাম্ভিক মূর্খ লোক। নিজের মেয়ের বিবর্ণ মুখের দিকে তাকালে সেই কান্না ভেজা মুখের মায়া না লেগে বরং সম্মান, মানুষের কথা আর পুরনো আক্রোশ মাথায় আসে। মেয়ে রত্ন, যাকে গলায় মালা হিসেবে ঝুলিয়ে রাখতে হয়। জীবনে না থেকেছেন কাছে, না দিয়েছেন আদর, না কখনো পিতৃসুলভ হাতখানা মাথায় বুলিয়ে দিয়েছেন। দিজা, তুই কি চাস? শুধু বিদেশের মাটিতে পড়ে থেকে মাসে গাদা গাদা টাকা পাঠিয়ে ভরণ পোষণ করলে সন্তান পালন হয়ে যায় না? কামাইও বউ বাচ্চা লালন পালন করার জন্য করেছেন নাকি সন্দেহ আছে? উপার্জন তো শুধু জিদ বজায় রাখতে আর আমার বাপের কাছে নিজেকে প্রমাণ করতে করেছেন বলেই মনে হয়। আপনি বাপ কম, কসাই বেশি। সেই আপনার মতো কর্তব্যহীন আর কসাই বাপের অনুমতির পরোয়া করলে আজ আমি শালাও আপনার মতো স্বার্থপর আর ব্যক্তিত্বহীনের পরিচয় দেব। ফারজাদের গাঢ় ভারী তেজদীপ্ত দৃঢ় কণ্ঠস্বরে দমে গেলেন যেন হাবিব সাহেব। শুধু শক্ত চোখে তাকিয়ে রইলেন ফারজাদের দিকে, তবে কিছু বললেন না আর। তাকে দেখে মনে হচ্ছে চলতে চলতে হঠাৎ ব্রেক কষায় থেমে যেতে থাকা গাড়িটার মতো। সে ধীরে ধীরে থামছে। ফারজাদ দিজার দিকে ফিরল। কাঁদছে মেয়েটা। তাকে কেন্দ্র করে কি সব পরিস্থিতি তৈরি হয়েছে? কেন গেছিল সে ভালোবাসতে? দিজা, গলাটা অতি রাশভারী ফারজাদের। দিজা অস্তমিত চোখে তাকালো ফারজাদের দিকে। ফারজাদ একই স্বরে বলল, তোর বার্থ সার্টিফিকেটটা বের করে আন। দিজা কৌতূহল ভরা দৃষ্টিতে চেয়ে আছে। পরিস্থিতি বুঝে আসছে না তার। ফারজাদ নাক শিউরে রাগান্বিত স্বরে ধমকে উঠল, শুনতে পাচ্ছিস না? শুনতে পাসনি কথা? যা নিয়ে আয়। শেষ বাক্যটুকু হুংকার দিয়ে উঠল ফারজাদ। তার শরীর মৃদু কাঁপছে, নাকের পাটা ফুলছে, নিঃশ্বাস প্রশ্বাস ভারী হয়ে পড়ছে, শক্ত সিনাটা ফুলে উঠছে আবার নামছে। ঘরটা পুরোই নিস্তব্ধ। সেখানে শুধু ফারজাদের ভারী শ্বাসের ওঠা নামার শব্দটাই প্রকট হয়ে কানে লাগছে। রাত 8:30। রাস্তার ধারে ল্যাম্পপোস্ট থেকে অল্প দূরে দাঁড়িয়ে আছে ফারজাদ দিজার ডান হাতটা চেপে ধরে। হাতটা ধরেছিল সে বাড়ি থেকে দিজাকে নিয়ে বেরিয়ে আসার সময়। এখন অবধি ছাড়েনি। দিজার খুব অস্বস্তি হচ্ছে, আবার অদ্ভুত অনুভূতিও হচ্ছে। এই যে লোকটা হাতটা এমন করে ধরে দাঁড়িয়ে ফোন কানে ধরে আছে দেখে মনে হচ্ছে কোনো বাচ্চা মেয়ে দায়িত্বে আছে সে। হাতটা ছাড়লে দুর্ঘটনা ঘটবে, খুব বড়। ছাড়া যাবে না। ইরফান ভাই, কি ব্যাপার?
দিজাকে বের করে এনেছি বাড়ি থেকে, এখন বলুন কি করব। খুব উত্তেজিত লাগলো ফারজাদের কণ্ঠস্বর। বের করে এনেছেন? এখন কোথায় আছেন আপনারা? মোড়ের ওপর দাঁড়িয়ে আছি। ইরফান হাসলো। তাহলে শেষমেশ রিস্ক নিয়েই নিলেন। ফারজাদ জবাব দিল না। ইরফান বলল, আমাদের এখানে চলে আসুন, এরপর দেখছি কি করা যায়। না, কোথাও আশাআশি করতে চাইছি না। বিয়ের সাক্ষী লাগবে। আপনি আর লাবণ্য আসুন, আমি আর্জেন্ট ঢাকা ফিরবো। বিয়ে? ইরফান প্রশ্ন করলো, যেন একটু অবাক হয়ে। একে তো বলছে বের করে এনেছে, আবার ইমিডিয়েট বিয়ের কথা বলছে। একটু অপ্রত্যাশিত ছিল ফারজাদের ক্ষেত্রে ব্যাপারটা। কণ্ঠ শুনে টের পাওয়া যাচ্ছে সে খুব উত্তেজিত মেজাজে আছে। ইরফান বলল, এখনই? তো কখন? আগে কয়টা লিভ ইন টুগেদার করে তারপর নাকি? আগে কয়টা লিভ ইন টুগেদার করে তারপর নাকি? কুমিল্লা থেকে বিয়ে করে এরপর ঢাকার বাসে উঠবো। আহারে, আপনি এত রেগে যাচ্ছেন কেন? আচ্ছা, আমরা আসছি, ওখানেই থাকুন আপনারা। কাজী অফিসে চলে যাচ্ছি, সেখানে আসুন। কল কাটলো ফারজাদ। দিজা কেমন করে যেন চেয়ে আছে ফারজাদের দিকে। সে আশ্চর্যজনকভাবে লক্ষ্য করলো সে ফারজাদের চেয়ে উচ্চতায় বেশ ভালোই ছোট। এভাবে তো কখনো খেয়াল করা হয়নি। আসলে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ানোই বা হয়েছিল কবে? দিজার বিশ্বাস হতে চায় না মুহূর্তটা। সে বারবার জাগতে চাইছে স্বপ্ন ছেড়ে। এই স্বপ্ন দেখতে দেখতে ঘুম ভাঙলে যে সে তীব্র তীব্র হাহাকারটা ঘিরে ধরবে, সেই কষ্টটা সে পেতে চায় না। তাকে নাকি ফারজাদ এনেছে বিয়ে করার জন্য। ফারজাদ ওকে ধরে নিয়ে হেঁটে রাস্তাটা পার হলো। দিজা উপলব্ধি করলো এখনো ঘুম ভাঙলো না। তাহলে কি সে সত্যিই জাগ্রতই? আশ্চর্য, এই লোক হাত ছাড়ছে না কেন? এসব সহ্য হচ্ছে না দিজার হুট করেই। এতদিন এত এত দূরত্ব, অবহেলার পর স্বল্প সময়ের ব্যবধানে এমন পাল্টি খাওয়া আচরণ মানতে পারছে না সে। ঘন্টাখানেকের মধ্যে সব ঠিকঠাক করে প্রস্তুত করা হলো। লাবণ্য তাকিয়ে দেখছে ফারজাদ দিজাকে। অবাক করা বিষয় হলো, তার খারাপ লাগছে না, তার কষ্ট হচ্ছে না একটুও। বরং ইরফানের পাশে দাঁড়িয়ে ওদের বিয়ে দেখার ব্যাপারটা ভেতর ভেতর ওকে খুব পুলকিত করছে। কাজী সাহেব জিজ্ঞাসা করলেন, পালিয়ে বিয়ে? ফারজাদ বলল, পালিয়ে বলতে লুকিয়ে। উহু, সকলকে জানিয়ে। পালিয়ে বলতে লুকিয়ে? উহু, সকলকে জানিয়ে, তবে সম্মতির বিরুদ্ধে। তাই আর কাজীকে বাড়িতে ডাকা হয়নি। আমরাই চলে এসেছি কাজী অফিসে। নিন, নিজের কার্যক্রম শুরু করুন। একরকম কাট কাট শক্ত জবাব শুনে কাজী সাহেব একটু কেমন করে যেন তাকালেন ফারজাদের দিকে। দিজা বসে আছে একটা চেয়ারে, কপাল অবধি ওড়না টানা, মাথাটা নুয়ে বসে আছে। লাবণ্য গিয়ে পাশে দাঁড়িয়ে মাথায় স্নেহের হাত বুলালো। দিজা তাকালো না চোখ তুলে। তার কেন জানি ছুটে পালাতে ইচ্ছে করছে। তবে সে পালাচ্ছে না। কিসের এক অদম্য সুতোর টানে সে উঠে পালাতে পারছে না। তবে তার খুশি কেন লাগছে না? সে তো চেয়েছিল এমনই কিছু। তাহলে আজ তার খুশিতে কান্না কেন আসছে না, বরং বরফের মতো জমে গেছে? অনুভূতিগুলো নড়ছে না, চড়ছে না, শীতল গম্ভীর হয়ে গেছে। ফারজাদ ফোন কানে নিয়ে কাউকে কল করছে। কয়েক মুহূর্ত পরে বলে উঠল, আপনার মেয়েকে বিয়ে করছি, সম্মতি না দিলে দোয়া করবেন, আর সাক্ষীও থেকে যান। জরুরি নয়, সব বিয়েই বাপ মা সাথে থেকে দেবে, ফুপুকে জানিয়ে দেবেন। উপস্থিত থাকলে অবাক হয়ে তাকিয়ে উপস্থিত সকলে অবাক হয়ে তাকিয়ে আছে। এরকম ঘটনা হয়তো প্রথমবার দেখছে তারা। একে একে ফারজাদ আব্বু আম্মাকে কল করে দোয়া চাইলো না সম্মতি। বিয়েটা যেন তার কাছে জিদ হয়ে উঠেছে। যেন লোকে যত অসম্মতি জানাবে তত আগ্রহের সাথে সে দিজাকে নিজের করে ছাড়বে। যেমন এই কথা মাথায় রেখে আজ হাবিব সাহেবের সামনে থেকে দিজাকে নিয়ে বেরিয়ে এসেছে। দিজা কবুল বলতে দেরি করলো, বেশ অনেকক্ষণই দেরি করলো। তবে কাঁদলো না মেয়েটা। পাথরের মতো শক্ত লাগছে মুখের ভঙ্গি। ওদের বিদায় দেবার সময় লাবণ্য দিজাকে জড়িয়ে ধরে নতুন জীবনে চলার জন্য শুভেচ্ছা জানালো, দোয়া দিল ছোট বোনটাকে। বোনটা আজ নতুন জীবনে পা রাখলো, সব নিয়ম ভেঙে। জানা নেই আগামী জীবন কেমন হবে। ইরফানের থেকে ফারজাদ কিছু টাকা চেয়ে নিল। ইরফান আর লাবণ্য দাঁড়িয়ে রইল দুজন। কাজী অফিস থেকে বেরিয়ে ফারজাদ দিজাকে নিয়ে বাস স্ট্যান্ডে এসে পৌঁছালো। আগামীকালে দুটো টিকিট কেটে রেখেছে সে, সেগুলো আসলে গচ্চা গেল।
তবে সে ঠিকই কাউকে নিয়ে ঢাকায় ফিরছে। দুটো টিকিট কেটে নিয়ে কাউন্টারের ভেতরে চেয়ারে গিয়ে বসলো দিজাকে নিয়ে। হাত শূন্য দুজনের, শুধু শরীরটাকে নিয়ে বেরিয়ে এসেছে দুজন। ফারজাদের কাছে সামান্য টাকা আর মোবাইল ছাড়া তেমন কিছু নেই। দিজার শরীরে পরিহিত পোশাকটা ছাড়া আর কিছু নেই। এভাবে বাড়ি থেকে বেরিয়ে আসা ছিল তার, তাও ফারজাদের সাথে। দিজা শিউরে উঠল একটু, অদ্ভুত এক শিহরণে ছেয়ে গেল ভেতরটা তার। মাথার দুপাশে চেপে ধরে ঝুঁকে বসে আছে ফারজাদ। দিজা কিছু বলতে চেয়েও পারল না, কেমন আটকে আসছে ভেতরে। এই লোকটা তার স্বামী। চমকে উঠল সে, দ্রুত নজর ফিরিয়ে জোরে শ্বাস ফেলল। সে নিজেও অস্থির, তবে নিজেরটা ছাপিয়ে বুঝতে পারছে পাশে বসে থাকা মানুষটা তার চেয়ে হাজার গুণ বেশি অস্থির। তাহলে কি ফারজাদ খুশি না বিয়েতে? না হওয়ারই কথা। তাহলে হুট করে এমন একটা কাজ কিছু সময়ের মধ্যে মধ্যে কেন করে ফেললো? এটাও কি কর্তব্য নাকি জিদ? হাসতে মন চাইল দিজার নিজের ওপর। সে যার কাছেই থাকে বোঝা হয়েই আজ বাপের ঘাড় থেকে নেমে ফারজাদের ঘাড়ে চাপলো। ফারজাদ উঠে গেল। কিছুক্ষণ পর পানির বোতল কিনে এনে এসে বসে ঢকঢক করে প্রায় সবটুকুই পানি খেয়ে ফেললো। বাকি অল্প একটু দিজার দিকে এগিয়ে দিয়ে নিতে ইশারা করলো। চোখাচোখি হলো দুজনের। ফারজাদের চোখ চাপা উদ্বেগ, ক্লান্তি। তার দিকে ভালো লাগলো না দিজার। কি দরকার ছিল এসবের? দিজা মানিয়ে নিত ঠিক, নিজেকে অপরাধী মনে হলো খুব। তার জন্য সকলের শান্তি নষ্ট। সে আসলে অপদার্থ। নিজেকে কষে একটা ধমক দিল। এত ভাবছে কেন সে? অতিরিক্তই ভাবছে আজ। আগে তো কখনো এরকম আকাশকুসুম চিন্তায় পড়েনি সে। একটু সময় নিয়ে ফারজাদকে জিজ্ঞাসা করলো, কোথায় যাচ্ছে আমরা? ঢাকা বলে একটু থেমে আবার বলল, ফারজাদ চিন্তা করিস না, অন্তত এইটুকু সামর্থ্য আছে আমার। তোকে 3 বেলা খাবার থাকার একটা ঘর আর পরার কাপড় দিয়ে বাঁচিয়ে রাখতে পারবো। যাই হোক, তবে তুই কোনো বেকারের সাথে যাচ্ছিস না, আমি ভালো না। এর কোনো সমাধান আপাতত নেই আমার কাছে। তবে আর বাকি দিকে কষ্ট না দেবার সর্বোচ্চ চেষ্টা থাকবে আমার। দিজার চোখ জলে ভরে উঠল। সে দৃষ্টি নত করে নিল। লোকটা সত্যিই খুব স্বার্থপর। সে কোনোদিন বুঝবে না দিজাকে। খুব দায়িত্ব জ্ঞানবান মনে করে নিজেকে। প্রচুর দায়িত্ব জ্ঞান আছে। সে কি শুধু খাওয়া থাকা আর কাপড়ের কাঙাল? আব্বু কি সেসব দিচ্ছিল না? তাহলে তার সাথে কেন চলে এলো? সে এত কিছুর পরেও কোনোদিনই বুঝবে না এই লোকটা তাকে। খুব ভুল হয়েছে তার, খুব। তার ফিরে যেতে ইচ্ছে করছে। সে যাবে না ঢাকা এই লোকের সাথে। যেন যে মন বোঝে না, কিছুই বোঝে না, তার সাথে কেন যাবে ও? আর তাকালো না ফারজাদের দিকে। মাথা নুয়ে নখ খুঁড়তে লাগলো। রাত 10টার গাড়ি ওদের। 9:30 বাজে। ফারজাদ উঠে গেল। দিজা হুড়মুড়িয়ে তাকালো সেদিকে। কোথায় যাচ্ছে লোকটা? সে এক মুহূর্তের জন্য নিজেকে অসহায়, চারদিকে অন্ধকার দেখেছে। এই তীব্র অভিমানের মাঝেও যেন সবটুকু ভরসা ওই গোমরা মুখর লোকটার সঙ্গ। এত রাতে সে কখনো এরকম লোকালয়ে বসে থাকেনি একা। এভাবে ওকে বসিয়ে রেখে গেল কোথায় ফারজাদ? এই তার দায়িত্ব জ্ঞান? আল্লাহ পাক জানে এই মানুষের সাথে আগামী জীবনযাপন কেমন হতে চলেছে। ফারজাদ এসে বসলো, হাতে সিগারেট আর দিশলাই। দিজা আর চোখে দেখলো, সরাসরি তাকালো না। তার মাথা থেকে পড়ে যা ওড়নাটা আলগোছে তুলে ফারজাদ কপাল অবধি টেনে দেয়। চমকে উঠল দিজা। সিগারেট জ্বালিয়ে টানতে লাগলো ফারজাদ। দিজার রাগ হলো খুব। ইচ্ছে করলো চিৎকার করে বলতে, আমি যাব না আপনার সাথে। আপনার মতো ইতর লোকের সাথে আমার জীবন কেমন কাটবে এই কিছুক্ষণে বেশ ধারণা হয়েছে। যাব না আমি ঢাকা। সিগারেট ফেলুন, নয়তো সিগারেটে আগুন দিয়ে পুড়িয়ে দেব আপনাকে। কত পুড়িয়েছি কত পুড়িয়েছেন আপনি আমায়, হিসেব নেই তার। সেই আপনিই যদি এমন আজ স্বামী হিসেবে পাশে বসে থাকবেন, বাড়ি থেকে ধরে এনে বিয়েই করবেন, তাহলে আমার চোখের পানি ফিরিয়ে দেন। মূল্য চুক্তা করুন, মূল্য চুক্ত করুন। সেই সব ছটফট করা রাতের পারবেন? না। ঘেন্না করি আপনাকে, আপনার স্বভাব চলাফেরা, পুরো আপনিটাকেই খুব অপছন্দ লাগছে আমার। সহ্য হচ্ছে না আপনাকে। খুব প্রতিশোধ নিতে ইচ্ছে হচ্ছে সেসব দিনের। সেসব দিনে ধিক ধিক করে জ্বলছিলাম আমি। আজ স্বামী হয়েছেন, সঙ্গে নিয়ে যাচ্ছেন ঢাকা। এর বিনিময়ে কত নিষ্ঠুরভাবে শোধ করেছি তা অজানা আপনার।
আপনি তো আমার হননি। আমি কিনে নিয়েছি আমার অজস্র ফোঁটা বুক চিরে বেরোনো নোনা জলের বিনিময়ে। আজ আর ভালোবাসা জাগছে না আপনার ওপর, আজ আর কষ্ট হচ্ছে না আপনার জন্য। ক্ষোভ উঠছে ভেতরে, ক্ষোভের তুফান বয়ে যাচ্ছে। 10টা বাজে কয়েক মিনিট পর বাস ছাড়লো। বা রাস্তার জ্যাম না থাকলে 12:30টার মধ্যেই পৌঁছে যাবার সম্ভাবনা আছে শান্তিনগর। জ্যামে পড়লে রাত হবে একটু। দিজা জানালার পাশে বসেছে। জানালা আটকানো, তার খুব হাঁসফাঁস লাগলো। কয়েকবার চেষ্টা করে জানালা টেনে খুলতে পারল না। চট করে ফারজাদ ওকে পেরিয়ে একটানা জানালা কিছুটা খুলে দিল। যখন জানালা খুলতে এগিয়ে গেল ফারজাদ, দিজার ছোট্ট শরীরটা একদম মুরগির বাচ্চার মতন ফারজাদের বুকের আড়ালে লেপটে গেল। ফারজাদ সোজা হয়ে বসলো, অথচ বুকের ধুকপুকানি কমলো না দিজার। না, বারবার এভাবে চলতে থাকলে খুব শীঘ্রই হার্ট ফেলিওর ঘটে যাবে দিজার। লোকটা কি বাজে আক্কেল! বিনা নোটিসে এত কাছে আসাটা কখনোই কোনো ভদ্রলোকের কর্ম হতে পারে না। সনসন করে বাতাস ঢুকছে বাসের জানালা দিয়ে। গরমের মৌসুমে ঠান্ডা লেগে যাওয়ার জোগাড়। নাকে মুখে বাতাস ঢুকে যাচ্ছে। দিজা জানালার ওপর কনুই রেখে হাতে থুতনি ঠেকিয়ে একদৃষ্টে তাকিয়ে আছে বাইরে অন্ধকারে ঢাকা প্রকৃতির দিকে। জীবনটা কেমন আসলে? স্রোত আর জীবনের মাঝে বিশেষ পার্থক্য নেই বোধহয়। এদের প্রমাণ এদের কোথায় গিয়ে মিলিয়ে যায়, কোথায় বাঁক নেবে তা স্রোতও জানে না। জানালাটা চাপিয়ে দে, আরো জানালাটা চাপিয়ে দে, আরো কিছুটা বেশি বাতাস আসছে, ঠান্ডা লেগে যাবে। মুখ আর হাত ভেতরে আন। দিজা একটুও ইচ্ছে করলো না ফারজাদের কথা শুনতে। সে বরং জিদ করে অবাধ্যের মতো ওভাবেই রইল, যেন শুনতেই পায়নি ফারজাদের কথা। হুট করে ফারজাদ একটানে দিজার হাতটা ধরে ভেতরে টেনে এনে জানালাটা টেনে দিল। সামান্য একটু খোলা রাখলো। দিজার কাঁধে নিজের মাথাটা রেখে অদ্ভুত গলায় বলল, দিজার কাঁধে নিজের মাথাটা রেখে অদ্ভুত গলায় বলল, কপালটা টিপে দে, খুব টান ধরেছে মাথায়, আমি একটু ঘুমাবো। দিজা আকস্মিক ঘটনায় হতবুদ্ধি হয়ে যায়। তার ধারণাও ছিল না এরকম কিছু ঘটার আছে। তবে কেন জানি ফারজাদের কথাটা এড়িয়ে যাওয়ার সাহস হলো না। দ্বিধাগ্রস্ত হাতটা একসময় এনে রাখলো সে ফারজাদের কপালে। কপালটা হালকা গরম। মৃদু হাতে কপাল চাপতে চাপতে অস্পষ্ট ধীরে কণ্ঠে জিজ্ঞেস করলো, জ্বর জ্বর লাগছে আপনার? উহু। কিছুক্ষণ পর ঘুম জড়ানো কণ্ঠে বলল, তোর চুলগুলো খুব জ্বালাচ্ছে আমায়। চুল সামলে রাখ। রিজা টান হাতে দিয়ে অল্প খোলা জানালাটাও বন্ধ করে দিল। জানালার ফাঁক দিয়ে আসা বাতাসে চুলগুলো খুব বেপরোয়াভাবে উড়ছিল। বাসের মধ্যে অন্ধকার। দিজার কাঁধে ফারজাদের মাথা। ওরা এখন কোথায় আছে জানা নেই। কতক্ষণের মাঝে ঢাকা পৌঁছাবে তাও জানে না দিজা। ফারজাদের শরীর থেকে একটা মিশ্র ম্যান পারফিউমের গন্ধ এসে নাকে লাগছে। সিটে বসে সে দিজার দেহটা যেন মিলিয়ে যেতে চাইছে সিটের সঙ্গে। অবচেতন মস্তিষ্কের বিভিন্ন ভাবনায় উকিঝুঁকি মারছে। ফারজাদ নিশ্চুপ, অথচ দিজার খুব অস্বস্তি হচ্ছে। কিছুক্ষণ পর ফারজাদ বলল, হঠাৎ করে কাজ ছেড়ে উঠে পড়ল। হঠাৎই কাজ ছেড়ে সজাগ কণ্ঠে জিজ্ঞাসা করলো, কাঁদছিস কেন? কি হয়েছে? দিজা চমকে উঠল, কাঁদছি? কই, না কাঁদছি না। খুব কাঁপছিল তোর, ফোঁপাচ্ছিস এখনো। দিজা আর উত্তর দিতে পারল না। এতক্ষণ বাস থেমে ছিল কোথাও, এবার চলতে শুরু করলো। ফারজাদ আস্তে করে শরীরটা মেলে দিল সিটে। ক্ষীণস্বরে বলল, চোখ মুছে ফেল, তুই এক জনমের দায়িত্ব আমার। তোকে কাঁদতে দেখলে নিজেকে বড় অপরাধী মনে হবে। জীবনে অপরাধবোধের বোঝাটা এমনিতেই খুব বেশি ভারী আমার। সেখানে তোর চোখের পানি ভার যোগ করে আমার বয়ে নিয়ে বেড়ানোর ক্ষমতা কেড়ে নিস না। একটু থামলো ফারজাদ, আবার বলল, কেন কাঁদছিস? ভয় লাগছে? দিজা একটু সময় নিয়ে উত্তর দিল, কিসের ভয় সেটা অনিশ্চিত, তবে আমার লাগছে ভয়। কথাটা দিজাকে শঙ্কিত করে তুলল তাৎক্ষণিক। কথাটা শুনতে একটুও স্বাভাবিক আর ভালো শোনায়নি। রাত 1টা বেজে কয়েক মিনিটে পৌঁছালো তারা গন্তব্যে। ফারজাদের ফ্ল্যাটটা 4তলা একটা ভবনে। সে থাকে
ওপরের তলায় একটা ফ্ল্যাটে। তার ফ্ল্যাটে তিনটা বেডরুম, দুটো বাথরুম, একটা কিচেন, আর সেসবের মাঝখানে ছোট একটা ডাইনিং রুম আর ড্রয়িং রুমের জায়গা একত্র রয়েছে, তবে আসবাবপত্র তেমন কিছু নেই। ব্যাচেলরদের আসবাব যেমন হয় আর কি। দিজা চোখ ঘুরিয়ে দেখলো চারদিকে। দুটো রুম পাশাপাশি, আর একটা কিচেন পার করে যেতে হয়, কিন্তু সেখানে বাইরে থেকে তালা দেওয়া। সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে রুমে ঢুকলো সে। রুমের হাল বেহাল হয়ে আছে। পেছনে ফারজাদ ঢুকলো, গায়ের শার্ট খুলতে খুলতে বারান্দায় দরজার দিকে এগিয়ে গেল। দরজা খুলে দিয়ে পেছনে ফিরতেই দিজার মুখোমুখি হলো সে। তখন তার শার্টের সবগুলো বোতাম খোলা শেষ। শার্টটা একটানে খুলে রাখলো বিছানার উপর। পেটানো শরীর, দিজা মুখ লুকানোর জায়গা পায় না। দ্রুত কপালের চুল কানে গুজে অপ্রস্তুত হয়ে দাঁড়ালো। ফারজাদের শরীরে এমন ভাবে সজ্জিত পেশিগুলো দিয়ে দিজার চোখ পড়তেই নিদারুণ অস্বস্তিতে দমগুলো আটকে এসে আবার দীর্ঘ হয়ে পড়েছে। হুট করেই মাথায় এলো তার পরিচয় বদলেছে। সে এখন এই মুহূর্তে একজন এসবি অফিসারের বউ হিসেবে সেই অফিসারের সম্মুখে দাঁড়িয়ে আছে। পা দুটো ভঙ্গুর হয়ে এলো। ফারজাদ বলল, ওভাবে তাকিয়ে আছিস কেন? আমি তো আর মেয়ে মানুষ নই যে কাপড় বদলাতে অন্য রুমে যাব বা দরজা আটকাবো। এখন এভাবে প্রায় প্রতিদিনই দেখতে হবে। ঘরটা গুছিয়ে নে। দিজা হুট করে মনে হলো, কি রে, লোকটা তো ব্যাপক ব্যাপক লাগামহীন। অস্থিরকে আরো অস্থির করে তোলা কথাবার্তা বলা মানুষগুলো খুব অসহ্যকর হয়। এই যেমন এখন ফারজাদকে লাগছে একটা অসহ্যকর মানুষ। ফারজাদ তোয়ালে কাঁধে চড়িয়ে হাতে মুখ ধুয়ে এলো। দিজা বিছানায় ঝেড়ে এলোমেলো হয়ে থাকা কাপড় গুছিয়ে শেষে ঘরটা ঝাড়ু দিল। এভাবে সে বহুদিন ফারজাদের ঘর গুছিয়েছে। সেসব দিনে সেই সকল কাজ আর কাজের মধ্যে বিস্তর ফারাক। চুলগুলো হাত দিয়ে খোপা করে নিল, জানালাগুলো খুলে দিল। বিল্ডিং এর গরমকালে রাতের বেলা দম আটকে আসা পরিবেশ সৃষ্টি হয়। এখন ঘরটা দেখতে একটু মানুষ বাসের উপযোগী লাগছে। দিজা ভেবে পেল না, দেখতে পরিপাটি এই মানুষটা এখানে এমন যাচ্ছে তাই হয়ে বসবাস করে। ফারজাদ ফ্রিজ খুলে দেখলো সপ্তাহখানেক আগে দুটো আপেল ছাড়া বিশেষ কিছু নেই সেখানে। এবার হুট করে ফারজাদের মনে হলো, এটাই বুঝি সংসার, জীবনে পুরুষ দায়িত্বের গণ্ডা। সে একা হলে খেত না এখন। বারান্দায় দাঁড়িয়ে কয়েকটা সিগারেট টেনে এসে ধপ করে বিছানায় পড়ে টান টান হয়ে শুয়ে থাকতো। রুমে গিয়ে দিজাকে পেল না। বারান্দায় রেলিং ধরে দাঁড়িয়ে আছে চুপচাপ। খুব সংকটময় লাগছে সময়টা ফারজাদের কাছে। সবকিছু সহজ সমাধানদাতা দায়সারা। ফারজাদ একটা শুকনো ঢোক গিলল। সে হাত ধরে সঙ্গে করে বের করে এনেছে মেয়েটাকে। পাশে গিয়ে দাঁড়ালো দিজার। খুব হাসফাস লাগছে। এ কি মুশকিল, ফারজাদ কথা বলতে পারছে না কেন? এরকম অসহায় লাগেনি তার জীবনে। রান্না করতে পারিস তুই? ঘরে কিছু নেই তেমন। কথাটা ধাক্কা দিল ফারজাদকে। রান্না করতে পারিস তুই? ঘরে কিছু নেই তেমন। কথাটা ধাক্কা দিল ফারজাদকে। শুনতে ঠিক এমন লাগলো যে বহু বছর অভিজ্ঞ এক গৃহিণী অভিযোগ করছে ঘরে রান্নার সরঞ্জাম নেই। কিন্তু দিজা কি করে জানলো? মেয়েরা বোধহয় জন্মগতই এক নিবিড় সুপ্ত ক্ষমতার অধিকারী, হয় সংসার সামলানোর। এই যে কিছুক্ষণ আগে এসেছে এই মেয়ে, ফ্ল্যাটের রং বদলেছে, তার কথার ধরন হুট করে বদলে বেশ কর্তব্যরত গৃহিণীর মতো শোনাচ্ছে। ফারজাদ বলল, তুই থাক, আমি আসছি একটু। দরজা লাগিয়ে দিয়ে যা। শুনুন। ফারজাদ পেছন ফিরে তাকালো। দিজা কণ্ঠস্বর গম্ভীর লাগলো শুনতে। এখন অনেক রাত হয়েছে। কোথায় কোথায় কি আনতে যাবেন? লাগবে না কিছু। আমার ক্ষুধা লাগেনি। আপনি আপনি চল আমার সঙ্গে, দেখি কিছু পাওয়া যায় কিনা। রাত 2টোর বেশি বাজে, এই সময় কোথায় কি পাওয়া যাবে? এটা ঢাকা শহর। হবে ঢাকা শহর, তবে রাতের প্রভাবে থেকে মুক্ত নয় এই শহর। ফারজাদ তাকিয়ে রইল কিছুক্ষণ দিজার গুমোট মুখটার দিকে। তার মেজাজ বিগড়াচ্ছে। এমনিতেই ব্যাপারটা এত অস্বস্তিকর।
তার উপরে এই মেয়ে এত ম্যাচিউরিটি দেখাবে কেন? কথাবার্তা শুনতে কেমন অদ্ভুত ভারী লাগছে। অথচ বেশি দিন হয়নি কথায় গুলিয়ে ফেলতো মেয়েটা। তাদের এক সূত্রে বন্দী হয়ে যাওয়ার প্রথম রাতটা কাটল অভুক্ত। মেয়েটার মুখে কোনো অভিযোগ নেই, তবে লেপ্টে আছে নীরবতা। পরনে সেই বাড়ি থেকে বের হওয়া সময়কাল কাল সালোয়ার কামিজটা। ফারজাদ বেশিরভাগ সময় বাইরে খেয়েছে। ফ্ল্যাটের রান্নাঘরটা একদম অপ্রয়োজনীয় হয়ে পড়ে থেকেছে। অথচ আজ মনে হলো ওই ঘরটায় সবচেয়ে হাড়ি ভরা রাখা দরকার ছিল তার। তার আত্মমর্যাদাবোধ নিষ্পেষিত হয়ে যাচ্ছে আজকের পরিস্থিতির বদৌলতে। নিজের মাথার চুলগুলো টেনে ছিঁড়তে ইচ্ছে করছে। এত বেপরোয়া দায়সারা ফারজাদ আজ একটা মেয়ের ধৈর্যের কাছে নিজেকে কর্তব্যপরায়ণহীন হিসেবে কি করে মেনে নেবে? এই মেয়েটা প্রথম থেকে তাকে জ্বালাচ্ছে, বারবার ভুল প্রমাণিত করে আসছে। নিজের কোনো ভাবনা এবং সূত্র দিয়েই মেলানো যায় না দিজার হিসেব। সর্বক্ষেত্রে ফারজাদকে ওভারটেক করে নিজেকে প্রমাণ করে চলছে মেয়েটা। ফারজাদ প্যাকেটের শেষ সিগারেটটা ধরালো। ত্রস্ত পায়ে একবার রুমে এলো। দিজা চুপচাপ বসে আছে বিছানায়, হাঁটু মুড়ে। বারান্দায় চলে এলো। আসলে সে কি চাইছে তা নিজের কাছে স্পষ্টতর হচ্ছে না। নিজের প্রতি কি সে নিয়ন্ত্রণ হারাচ্ছে? আধপোড়া সিগারেটটা বিক্ষিপ্ত হাতে ছুঁড়ে ফেললো কোথাও। রুমে এলো, বসলো বিছানায়। দিজা ওভাবে বসে আছে, হাঁটু মুড়ে, মুখটা হাঁটুতে রেখে দু হাত দিয়ে জড়িয়ে রেখেছে দুটো দৃষ্টির দেওয়ালে পা দুটো দৃষ্টির দেওয়ালে। ঘুমাবি না? মুখ তুলে চাইলো দিজা। আপনি ঘুমাবেন না? আমার জন্য বসে আছিস? দিজা তাকালো ফারজাদের দিকে, দুপাশে মৃদু ঘাড় নাড়ল। তাহলে বসে আছিস কেন? একটা অপরিকল্পিত অভাবনীয় কাজ করে বসলো দিজা। হুড়মুড়িয়ে ফারজাদকে জড়িয়ে ধরলো। ফারজাদ একদম প্রস্তুত ছিল না ব্যাপারটায়। সে একটু থমকে গেল, শরীরের নিয়ন্ত্রণ হারাতে গিয়ে আবার সামলে নিল নিজেকে। দিজার শরীর কাঁপছে, ফারজাদের গলাটা জড়িয়ে ধরে আছে মেয়েটা। কান্নার তোর বাড়ছে তার। একসময় কম্পমান কান্না জড়ানো কণ্ঠে বলল, আমার ভালো লাগছে না ফারজাদ। কি হলো জানা নেই ফারজাদের। তার বুকটা আচমকা মোচড় মারল। কি যেন হচ্ছে আজ কদিন তার সাথে। আজ মনে হলো গাঢ় ঘনীভূত এক কুণ্ডলী বুকের মাঝখানটায় ধাক্কাধাক্কি করছে, সজোরে ধাক্কাচ্ছে। ফারজাদকে ভাঙতে চাইছে, ঘুরিয়ে ফেলতে চাইছে ফারজাদ নামক জীবনমৃত প্রায় সত্তাটাকে। দিজার কান্না তোড়ে তার ছোট্ট দেহটা কেঁপে কেঁপে উঠছে, যেমন ফারজাদের বুকে। ফারজাদের বুকটাও কাঁপলো। সে জানে না তার কি করা উচিত এখন, কি করতে হবে তাকে। অবচেতনায় অথবা অবচেতনায় দিজাকে বুক থেকে তুলে ছোট্ট মুখটা দুহাতে আঁচলায় নিল। মেয়েটার তার ঘরে এসে প্রথম রাত পার করছে খালি পেটে, আবার তার বুকে নিজেকে সঁপে কাঁদছে। ফারজাদকে ঋণী করতে চাইছে নাকি এই মেয়ে? এসব ফারজাদের কঠোর দেওয়ালখানা প্রতিনিয়ত আঘাত হানছে, তা বুঝছে না কেন মেয়েটা? চোখে মুখে চোখের পানি মুছে দিল ফারজাদ দিজার। দিজার নাক লাল হয়ে আছে, ঠোঁট দুটো থুতনির সাথে তাল মিলিয়ে কাঁপছে। ফারজাদ পাগলামি করে বসলো। দিজার গালে থাকা বৃদ্ধাঙ্গুল দিয়ে দিজার ঠোঁট ছুঁয়ে হঠাৎই ঠোঁট দিয়ে প্রায় কামড়ে ধরল দিজার ঠোঁট। দিজা মুহূর্তেই বহুদূরের অসুস্থ দুর্বল মানুষটার মতো নেতিয়ে পড়ল। হাত দিয়ে মুঠ করে চেপে ধরল ফারজাদের মাথার পেছনের চুলগুলো। ফারজাদ আজ এক তৃষ্ণার্ত পুরুষ। বহুদিন ভাটার আগুনে মাটি পুড়ে ইট হবার সেই ইটে পানি দিলে যেমন ইট শুধু পানি শুষতেই থাকে, ফারজাদকে আজ পোড়া ইটের ন্যায় লাগছে। দিজার কান্নামাখা ঠোঁট জোড়া অঝরে ঝরতে থাকা শীতল জল। মিনিট কয়েক কেটে যাওয়ার পর চট করে দিজাকে ছেড়ে এক ঝটকায় দাঁড়িয়ে পড়ল ফারজাদ। দিজা এখনো বিস্ময় এবং অপ্রস্তুত ভাব কাটিয়ে উঠতে পারছে না। থেমে বসে রইল সে। ফারজাদ ভারী পা ফেলে বেরিয়ে গেল রুম থেকে। সেদিকে তাকিয়ে রইল কেবল। ফারজাদকে দেখে মনে হচ্ছে সে খুব বড় ভুল করে ফেলেছে। উত্তেজনায় সে অনুতপ্ত, এড়িয়ে যেতে চাইছে মুহূর্তটা। সে চায়নি এমন কিছু হোক, পাপ করে ফেলেছে, অনুশোচনা হচ্ছে খুব। আজও সারা রাত বসেই কেটেছে দিজার। সকালের দিকে মাথা ব্যথা নিয়ে ঘুমিয়ে পড়েছে। সকাল 8টার মতো বাজছে। ফারজাদ
দরজার বাইরে দাঁড়িয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে আস্তে করে রুমে ঢুকলো। একটা বালিশ মাথার অপরটা কোলে চেপে ধরে এলোমেলো হয়ে ঘুমিয়ে আছে দিজা। হঠাৎই ফারজাদ লক্ষ্য করলো, এখন দেখতে সেই অপরিণত ছোট্ট দিজা লাগছে মেয়েটাকে। বুক ফুলিয়ে একটা শ্বাস নিল ফারজাদ। কিছুক্ষণ কি মনে যেন চেয়ে রইল দিজার দিকে। ছোট্ট এই মেয়েটা নিজের পরিচয়, পরিবার ছেড়ে কত দূর চলে এসেছে তার হাতটা ধরে। তাহলে ঠিক কত বড় দায়িত্ব সে ফারজাদের জন্য। এই দায়িত্ব শব্দটা খুব অপছন্দের ফারজাদের কাছে। যাতে খালি ত্যাগ আর ত্যাগ। ঘড়ির দিকে তাকালো, সোয়া 8টা বাজে। ডাকলো দিজা। মেয়েটা ঘুমাচ্ছে। আরো কয়েকবার ডাকলো ফারজাদ। চোখ মেলে তাকালো দিজা। ফারজাদ দাঁড়িয়ে আছে, তার গায়ে শার্ট। মুখটা অমন শুকনো লাগছে কেন লোকটার? কোথাও গেছিল নাকি? ফারজাদ চারিদিকে তাকাতে তাকাতে ভরাট গলায় বলল, ওঠ, খাবার এনেছি, খেয়ে নে। পরে খাবো, এখন ঘুমাবো আমি। এবার আরো একটু কড়া লাগলো শুনতে ফারজাদের কণ্ঠস্বর। তোর সিদ্ধান্ত জানতে চাইনি, বলেছি খেয়ে নে, জলদি ওঠ। আমার ক্ষুধা লাগলে আমি খেয়ে নেব, এখন খাওয়ার চেয়ে ঘুমটা বেশি জরুরি। মাথা ব্যথা করছে খুব। ফারজাদ দাঁড়িয়ে রইল ওভাবে, চোখের ভাসমান শিরাগুলো লালচে হয়ে আছে সারা রাত না ঘুমানোর ফলে। আর এই নির্ঘুম এক রাতের পর সকালটা ঠিক কি পরিমাণ যন্ত্রণার হয় তা ভুক্তভোগী ছাড়া কারোর পক্ষে বোঝার অসম্ভব। পুরো পরিস্থিতি এবং শরীরের অবস্থা মিলিয়ে ফারজাদের ইচ্ছে করছে নিজের কপালে বরাবর পিস্তলের মুজেলটা ঠেকিয়ে আস্তে করে ট্রিগারটা প্রেস করে দিতে। মস্তিষ্কে যেন বিষাক্ত পোকারা আন্দোলন শুরু করেছে, সেই সাথে মেরুদণ্ড বেঁকে আসছে। পুরো শরীর ভঙ্গুর হয়ে আসছে। সে রাত জাগার অভ্যস্ত নয়, তা নয়, তবে আজ প্রেসার ইনফেক্ট করেছে বাজেভাবে। দিজার কোলের বালিশটা একটানে কেড়ে নিয়ে ছুঁড়ে মারল বিছানার একপাশে। বিক্ষিপ্ত একটা শ্বাস ফেলে বলল, খেয়ে এরপর ঘুমাবি আবার? রাতে কিছু খাসনি, উঠ খেয়ে নে। বলছি তো পরে খাবো। খেয়ে নেব সে তো আমিও কিছু বলছি। এখন ওঠ, খাবি নাকি? কথা বুঝতে অসুবিধা হচ্ছে। দীর্ঘশ্বাস ফেলে উঠে বসলো দিজা। বিছানা থেকে নামতে নামতে বলল, আপনি খুব অবুঝ ফারজাদ। অজানা কথা নয়। এরপর গায়ের শার্টটা খুলতে খুলতে বলল, হাত মুখ ধুয়ে আয় দ্রুত, আমি গোসলে যাব। ফ্রেশ হয়ে এসে অলস ভঙ্গিতে বসলো দিজা বিছানার ওপর। সামনে টি টেবিলের ওপর খাবার রাখা। এত খাবার আনার মানে কি? নাকি সারাদিনের খাবার একবারে নিয়ে এসেছে? সে ওভাবে বসে রইল খাবারের দিকে তাকিয়ে। পেটে একটুও খিদে অনুভূত হচ্ছে না। 20 মিনিট পর ফারজাদ গোসল সেরে বেরিয়ে দেখলো ঠিক একইভাবে এখনো বসে আছে দিজা। মেজাজ খারাপ হলো, তবে বলল না কিছু। একটু চোটপাট করতে ইচ্ছে করছে না আপাতত মেয়েটার ওপর। ঘাড়ের পেছনটা মুচড়ে মুচড়ে আসছে। এখন অল্প একটু শান্তির সাথে ঘন্টা কয়েক ঘুম অপরিহার্য। তবে এই অপরিহার্য ঘুমকে পরিহার করে তাকে নিজেকে ডিউটিতে নেমে পড়তে হবে এখন। থ্রি কোয়ার্টার প্যান্ট ছেড়ে নিজেকে অভ্যাস অনুযায়ী গ্রে কালারের একটা কার্গো প্যান্ট পরলো। হাত কাটা টি শার্টের ওপর ডেনিম শার্ট গায়ে জড়িয়ে বলল, আমার ডিউটি আছে, এখন বের হব। ফিরতে সন্ধ্যা হতে পারে, তৈরি থাকিস। ফিরে এসে বাইরে যাব একটু, দুপুরে খেয়ে নিস। দিজার মনটা আরো বিষণ্ণ হয়ে উঠল। এই রকম এই এক এরকম একটা বদ্ধ ফ্ল্যাটে একা থাকবে সে। তার উপর এমনিতেই মন মেজাজ ভালো নেই। ফারজাদ উবু হয়ে বসে পায়ের ওপর হাই বুটের ফিতি বাঁধছে। দিজা খাবার নাড়াচাড়া করতে করতে তাকালো সেদিকে। জিজ্ঞেস করবে, আপনি খেয়েছেন? করতে পারলো না কেন জানি। গলায় আটকাচ্ছে কথা। কথা বলতে ইচ্ছে হচ্ছে না তার। হুট করে খেয়াল করলো ফারজাদকে দেখে পুরো সাহেব লাগছে। লম্বা বলবান শরীরটায় এক এক করে যেমন আচ্ছাদন জড়িয়েছে, তাতে নেহাত সুদর্শন লাগছে দেখতে তার বরকে। নিজের ভাবনার ওপর চট করে তার খুব রাগ হলো। চোখ ফিরিয়ে নিল। মানুষ ওপরে সুন্দর হলে তাকে সুন্দর বলা গেলে ফারজাদ একজন সুন্দর মানুষ, অথচ মানুষ হিসেবে সে নিতান্তই ইতর। এই রুমে ছোট্ট একটা খাট এবং পার্টেক্সের একটা ড্রেসিং টেবিল ছাড়া আর আছে একটা হ্যাঙ্গার। মাঝারি এই ফ্ল্যাটটা একদম ফাঁকাই বলা চলে। তাহলে এত বড় ফ্ল্যাটটা ভাড়া করাবার কি দরকার? মাসে কত টাকা গুনে দিতে হয় এর বিনিময়ে আল্লাহ জানে। দিজার অবাক হলো নিজের ভাবনায়। সে এত হিসেবি
হলো কবে? সে কি এই সংসার নিয়ে ভাবতে শুরু করে দিয়েছে ইতোমধ্যে? চোখ দিয়ে খাবার গিললে তো আর পেট ভরবে না, মুখে তুলে খেতে হবে। পেট ভরা থাকলে ভাবতে ভালো এনার্জি পাবি। ঠেস দেওয়া কথাবার্তা, এরকম খিটখিটে মানুষ যে জীবনে বদলায় না, তার জলযন্ত্র প্রমাণ এই লোক। দিজা একটু শক্ত গলায় জিজ্ঞেস করলো, আপনি খেয়েছেন? ফারজাদ হাতে থাকা বডি স্প্রেটা শরীরে এপাশ ওপাশ লাগাতে লাগাতে এগিয়ে আসলো। এসে দাঁড়িয়ে একটু ঝুঁকে শব্দ করে স্প্রেটা টেবিলের ওপর রেখে দিজার দিকে তাকিয়ে বলল, না, আমার খাওয়া জরুরি নয়। আমার নিজের পেট এবং আমি আমার ওপর অভিযোগ করব না, সেই সুযোগ নেই। কিন্তু আমি অভিযোগ করব এজন্য খাওয়ানোর এত জলদি? ফারজাদের কথা কেড়ে নিল দিজা। ফারজাদ বসলো দিজার সম্মুখে টুলের ওপর। দিজা খুব মেজাজ খারাপ লাগছে ফারজাদের এমন টিপটাপ সাজ দেখে। এই নাকি দেশের সেবক। একে দেখে তো আর মনে হচ্ছে ছিটে ফোটাও আন্দাজ করার উপায় নেই। মাঝে টেবিলের ওপর খাবারের প্লেট রাখা। ফারজাদ দিজার দিকে পূর্ণ দৃষ্টি মেলে তাকিয়ে একটা গভীর শ্বাস নিয়ে চোখে চোখ রেখে বলল, একদম তাই। আমার কর্তব্য পালনের অপরপক্ষে অভিযোগ আমি একটুও সইতে পারি না। তবে বাদ বাকি আমিটা পুরাই সকলের অভিযোগ দিয়ে গড়া। আমার উপাদানই হলো মানুষের অভিযোগ। দিজা অল্প একটু পরোটা ছিঁড়ে হাতে রেখে স্বাভাবিক স্বরে বলল, আপনার কারোর ওপর অভিযোগ নেই? না, নেই। কেন নেই? কারো প্রতি অভিযোগ করার মতো খারাপ সময় যায় না আমার কখনো। নিজের খারাপ দিনে মানুষ অভিযোগ করে অন্যের ওপর। যখন মানুষ কারো থেকে নিজের চাহিদা মাফিক আশানুরূপ কিছু পায় না, তখন অভিযোগ জমে। আমার কোনো চাওয়া নেই কারো কাছে, সেক্ষেত্রে অভিযোগের প্রশ্ন ওঠে না। দিজা খোঁচা দিয়ে বলল, সবসময় এমন মিনারেল ওয়াটারের মতো বিশুদ্ধ করে কথা বলা জরুরি? ফারজাদ দাম্ভিকতার সাথে ঘাড় নাড়ল, নাক উঁচিয়ে বলল, আমার সাথে যায় এমনটা কিছু করার নেই। খাওয়া শেষ করে ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে চাবি বের করে নিয়ে বেরিয়ে এলো ফারজাদ রুম থেকে। তার পেছনে এলো দিজা প্লেটটা রান্নাঘরের সিঙ্কে রাখার উদ্দেশ্যে। হঠাৎই ফারজাদ কেন জানি চটে গেল। বিশ্রী একটা ধমক দিয়ে বলল, তোকে বলেছি রুম থেকে বের হতে, যা ভেতরে যা। দিজা হতবাক হয়ে থমকে দাঁড়িয়ে রইল। হঠাৎই কোনো কারণ ছাড়া এমন অমানুষের মতো আচরণের মানে কি? ফারজাদ জোরে দুটো শ্বাস নিয়ে শাসানোর মতো করে বলল, যতক্ষণ আমি বেরিয়ে না যাই রুম থেকে, যেন বের হওয়া না হয়। আমিও যেন বুঝতে না পারি এই ফ্ল্যাটে আমি ছাড়া আর কারো অস্তিত্ব আছে। আদারওয়াইজ খুন করে ফেলবো। ভেতরে যা। ফারজাদকে দেখতে নিষ্ঠুর জানোয়ারের মতো লাগলো। তাকে সচরাচর রাগান্বিত হতে দেখা যায় না। রাগলেও একদম উত্তেজিত আর পাগলের মতো খ্যাপাটে চেহারা দেখেনি দিজা। খুব শান্ত রুমে চলে গেল। শান্ত আর দায়সারা গোছের মানুষ ফারজাদ। দিজা শুকনো মুখে রুমে চলে গেল। মাথার চুলগুলো মুঠো করে টেনে ধরল ফারজাদ। শরীর ও মন এত প্যারা দিচ্ছে কেন? এত অসুস্থ লাগছে নিজেকে সর্বহারা পাগলের মতো লাগছে। জোরে জোরে কয়েকটা শ্বাস ফেলে নিজেকে শান্ত করলো। রিল্যাক্স ফারজাদ, কাম ডাউন, কুল। চাবির গোছা থেকে নির্দিষ্ট চাবিটা বেছে নিয়ে গিয়ে দাঁড়ালো সেই দরজার কাছে। খুলল দরজাটা। কিছুক্ষণ নিজেকে ধাতস্থ করতে পারল না। ফাঁকা রুম, কোনো আসবাব নেই সেখানে। একটা মাদুর বিছানো আছে, আর কিচ্ছু না। সেই মাদুরের ওপর শ্রান্ত ক্লান্ত রূপে আলামিনের বসে থাকার কথা থাকলেও সে নেই। মাথা ফাঁকা লাগলো ফারজাদের। চুপচাপ নির্বাক হতবুদ্ধি হয়ে চেয়ে রইল ফাঁকা ঘরের মেঝের দিকে। 4 জন পুলিশ মোতায়েন করা হয়েছিল তার ফ্ল্যাটের আশপাশ জুড়ে। ঘরটা তালামারা ছিল বাইরে থেকে। ঘরের জানালার কাচের হলেও তার ফ্ল্যাট 4 তলা। কাচের জানালা ভেঙে নিচে লাফ দিলে জানে বাঁচবে না। ড্রাগ অ্যাডিক্টেড মানুষ আত্মহত্যা করতেই পারে, তবে আলামিনের কাছে আর কোনো ড্রাগ অবশিষ্ট ছিল না, সুতরাং সে ঠিক ছিল। আর তাছাড়া এ ঘরে জানালা দিয়ে লাফালে যেখানে গিয়েও পড়বে সেখানে মেইন রোড, সেখানে মানুষ মরে পড়লে। ফারজাদ ভাবতে ভাবতে ফারজাদ ভাবতে পারল না আর। সহ্য ক্ষমতা পেরিয়ে গেছে তার। নিস্পন্দন পায়ে ঘরের মধ্যে ঢুকলো। মাদুরের সামনেই ঠিক একটা প্লাস্টিকের হাতল বিশিষ্ট
চেয়ার রাখা, যেটাতে বসে আলামিনকে জিজ্ঞাসাবাদ করতো, তার স্পষ্ট খেয়ালে আছে। শেষবার জিজ্ঞাসাবাদ শেষে কোনো আশানুরূপ ফল না পেয়ে সে ভীষণ রাগান্বিত হয়ে উঠেছিল। লাথি দিয়ে চেয়ারটা উল্টে রেখে গিয়েছিল, অথচ এখন চেয়ারটা ঠিক সেভাবে রাখা, যেভাবে এবং যেখানে ঠিক সেভাবে আলামিনের সামনে বসে আলামিনের জেরা করত। কি ঘটেছে সে আন্দাজ করতে পারছে, তবে তা কতটুকু সঠিক তা জানা নেই। এক হাতে চেয়ারটা মাথার তুলে শরীরের প্রেসার প্রায় সমস্ত শক্তি দিয়ে ছুঁড়ে মারল মেঝেতে। সাদা টাইলসের মেঝেতে চেয়ারটা ছুঁড়ে ছিটকে পড়ে বিকট আওয়াজ ভেঙে পড়ল। বদ্ধ ফ্ল্যাটে আওয়াজটা গম গম করে বেজে উঠছে। দিজা ফারজাদের নিষেধাজ্ঞা পরোয়া না করে ছুটে বেরিয়ে এলো রুম থেকে দৌড়ে গেল রুমটার সামনে। ফারজাদ এক হাতে কপাল চেপে ধরে, অপর হাতে তালু দেওয়ালে ঠেকিয়ে দাঁড়িয়ে ভারী নিঃশ্বাস ফেলছে। খানিক পর পর